দর্শক আমন্ত্রণ সংবাদ রাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। প্রধান বিচারপতি নিয়োগ পদ্ধতি সংস্কার এবং সংসদের সংগঠিত নারী আসন ১০০ করা সহ সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। আর অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান বুধবার ঐকমত্য কমিশনের বৈঠকে যোগ দেবে বলে আশ্বস্ত করেছে জামায়াত। আরো জানাচ্ছেন ফাহিম ইউসুফ। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপ শেষে ব্রিফ করেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। তিনি জানান প্রধান বিচারপতি নিয়োগে বিদ্যমান পদ্ধতি সংস্কারে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া সংরক্ষিত নারী আসন ১০০ করা, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেয়া সহ সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তনে একমত দলগুলো। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে যে বিষয়ে যারাই একমত হয়েছেন তাদের অধিকাংশের ক্ষেত্রে যেটা হয়েছে এটা ১০০ আসনের একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা, উচ্চকক্ষ তৈরি করার বিষয়। এদিকে অন্তর্বর্তী সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে সমান আচরণ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্বিতীয় দফার আলোচনায় জামায়াতের অনুপস্থিতির বিষয়ে তিনি বলেন, দলটির সঙ্গে কথা হয়েছে, তারা বুধবারের বৈঠকে অংশ নেবে বলে আশ্বস্ত করেছে। আমাদের কাজে এবং আমাদের কথায় আমরা সম্পূর্ণ নিরপেক্ষ এবং যারা আমাদের এই জুলাই অগাস্টেরও গণ অভ্যুত্থানে ছিল, যতগুলো পার্টি যারাই ছিল, সবার প্রতি আমরা সমানভাবে নিরপেক্ষ। আগামী ১২ কার্যদিবসে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনা শেষ হবে বলে আশা জানান প্রেস সচিব। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। জুলাই অগস্ট গণহত্যার বিচারে যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। নিয়োগ পাওয়া ৩ বিচারককে সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই অগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে। আর চিফ প্রসিকিউটর বলেন, ২ ট্রাইব্যুনাল ভাগাভাগি করে বিচার কাজ পরিচালনা করবে। এদিকে গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ট্রাইব্যুনাল। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। দ্রুত সময়ে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার সম্পন্ন করতে মঙ্গলবার থেকে যাত্রা শুরু করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর আনুষ্ঠানিক কার্যক্রম। ট্রাইব্যুনাল ২ এ সদ্য নিয়োগ পাওয়া ৩ বিচারককে সংবর্ধনা জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সংবর্ধনা শেষে অ্যাটর্নি জেনারেল বলেন, জুলাই আগস্টের বিচার প্রক্রিয়া আন্তর্জাতিক মানদণ্ডে হবে, কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। এই ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো প্রশ্নবোধক চিহ্ন যাতে না থাকে, আন্তর্জাতিক মানদণ্ডে যাতে ন্যায় বিচারটা করা হয় সেটাও নিশ্চিত করা, এটা আমাদের কাছে ট্রাইব্যুনালের কাছে আপনাদের কাছে প্রত্যাশা। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশ আর কখনো যেন গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সেই কারণে গত ১৬ বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার করতে হবে। এখন আগামীতে যাতে কখনো আর এইরকম অন্ধকার সময় ফিরে না আসে, যে সময়ে মানুষ রাস্তায় চলতে গিয়ে আতঙ্কে থাকবে না যে হঠাৎ করে পেছন থেকে কখনো একটা নম্বর প্লেট বিহীন একটা মাইক্রোবাস এসে তাকে তুলে নিয়ে যাবে। এই আতঙ্ক থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে পেছনে ঘটে যাওয়া সবগুলো অপরাধের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। তিনি জানান, সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকেই আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার করা হবে বলেছেন ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান। কোনো ধরনের হুমকি, নিরাপত্তার সংকটে তারা ভীত নন, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে বাংলাদেশের একটি পত্রিকা, একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় ফ্রন্ট পেজে এই দুজন আসামিকে ট্রাইব্যুনালে ২৪ জুনের মধ্যে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্ধারিত সময়ে উপস্থিত না হলে তাদের অবর্তমানে বিচার কার্য শুরু হবে বলেও জানান তিনি। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। প্রথমবারের মতো দুর্নীতির মামলার আসামি হলেন ক্রিকেটার সাকিব আল হাসান। ২৫০ কোটি টাকার বেশি শেয়ার বাজার থেকে কারসাজি করে আত্মসাতের ঘটনায় এ মামলা করে দুদক। মামলায় সাকিবের সঙ্গে আসামি হয়েছেন আরও ১৪ জন।
ফজলে আদিত্যের রিপোর্ট জানাচ্ছেন ফাহিম ইউসুফ। একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ছিলেন দুদকের দুর্নীতি বিরোধী শুভেচ্ছা দূত। সময়ের ব্যবধানে সেই দুদকের মামলার আসামি হলেন তিনি। 5 আগস্ট পট পরিবর্তনের পর মাগুরা 1 আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে শেয়ার বাজার থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ আসে দুদকে। প্রায় 4 মাসের অনুসন্ধান শেষে উঠে আসে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে সাকিব আল হাসান ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছেন 256 কোটি টাকা। এর মধ্যে সাকিবের বিরুদ্ধে সরাসরি 2,95 লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। শেয়ার মার্কেটে কারসাজির মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রলুব্ধ করে ক্যাপিটাল গেইনের মাধ্যমে অর্থ আত্মসাৎ পূর্বক এখানে অর্থের উৎস গোপন করা হয়েছে এবং এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। সেই কারণে এই জনাব আবুল খায়ের, জনাব সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদকের মহাপরিচালক জানান, সাকিব আল হাসান এখন ফৌজদারি মামলার আসামি। তার বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা আইনানুগ পদক্ষেপ গ্রহণ করতে পারবে। একটি ফৌজদারি মামলা এবং এই মামলার তিনি একজন এজাহার নামীয় আসামি। সুতরাং আমরা সেইখানে আমাদের তদন্তকারী কর্মকর্তা দল তারা এই বিষয়গুলি বিবেচনা করবেন, কিভাবে কোন প্রেক্ষাপটে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম সহ সাবেক 9 কর্মকর্তাকে 22 ও 23 জুন তলব করেছে দুদক। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। পাল্লা দিয়ে ডেঙ্গুর সঙ্গে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। 2 রোগীরই উপসর্গ প্রায় কাছাকাছি হওয়ায় তৈরি হচ্ছে বিভ্রান্তি। গেল 17 দিনে সারা দেশে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে 2000-এরও বেশি মানুষ। আর 1 মাসেই করোনা আক্রান্ত হয়েছেন 155 জন। জ্বর, কাশি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান আল মাহমুদের রিপোর্ট। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালে পাশাপাশি 2 ডেডিকেটেড আইসিইউ ইউনিটে চিকিৎসা চলছে ডেঙ্গু ও কোভিড-19 আক্রান্ত রোগীদের। গেল 1 মাসে হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 35 জনের বেশি, যা এর আগের 6 মাসে ছিল 0। এদিকে সারা দেশে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 17 দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 2000-এর বেশি এবং মৃত্যু হয়েছে 7 জনের, যা চলতি বছরের যে কোনো 1 মাসের চেয়ে বেশি। একই সঙ্গে ডেঙ্গু ও করোনা বৃদ্ধি পাওয়ায় বিভ্রান্ত হচ্ছেন রোগীরা। এ অবস্থায় জ্বর, কাশি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দিলে 2টি পরীক্ষাই করার পরামর্শ চিকিৎসকদের। তীব্র পেট ব্যথা হচ্ছে, কন্টিনিউয়াসলি ভমিটিং হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, আমার মাথা ঘোরাচ্ছে, কনফিউশন হচ্ছে, তখন মনে হতো ইট মে বি এ কেস অফ ডেঙ্গু শক। এবং আমাদের যদি চোখের পিছনে একটা পেন পাওয়া যায়, রেট্রো অরবিটাল পেন বলি, সেটা কিন্তু ডেঙ্গু কেস ইন্ডিকেট করে। আর কোভিডে যেটা বেশি হয়, কোভিডে যেটা ডিফারেন্সে যে কফটা বেশি হবে, কাফটা সাধারণত ডেঙ্গুতে অ্যাবসেন্ট থাকে, বা যদি সাথে রেসপিরেটরি ইনফেকশন থাকে সেটা হইতে পারে। প্রকোপ বাড়ায় দীর্ঘমেয়াদে ডেঙ্গু নিয়ন্ত্রণে টিকার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। মশার বৃদ্ধিকে রোধ না করতে পারা, আবার বিভিন্ন জনগণের মধ্যে মাইগ্রেশন হওয়ার ফলে নতুন নতুন সাসেপ্টেবল জনগণ পাওয়া, তো এই থেকে বের হয়ে আসা কিন্তু খুবই কঠিন। বিশ্বে এখন পর্যন্ত এমন কোনো দেশ নেই যেখানে ডেঙ্গু মুক্ত। সুতরাং আমাদেরকে দীর্ঘমেয়াদী যদি চিন্তা করতে হয়, শুধুমাত্র মশক নিধনের উপর যদি আমরা নির্ভরশীল থাকি তাহলে হবে না, আমাদের এর পাশাপাশি ভ্যাকসিনের কথা চিন্তা করতে হবে। এবার অনেকে ডেঙ্গুর ভিন্ন ভেরিয়েন্টে 2য় ও 3য়বার আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় রোগীর জটিলতা বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা।